আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি 12-এর থার্ড চ্যাপ্টার আরোহ অনুমান। তোমরা অনুমানের দুটো ভাগ পড়েছো, অবরোহ অনুমান, আরোহ অনুমান 11-এ পড়েছো। আরোহ অনুমান হচ্ছে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে সামান্য বচনে উপনীত হওয়া যায় এবং সিদ্ধান্ত আশ্রয় বাক্যগুলো থেকে ব্যাপকতর হয়, মানে ব্যাপকতর মানে কি বড় হয়, তাকে বলা হয় আরোহ অনুমান। ধরা যাক খুব একটা সহজ দৃষ্টান্ত দিই। ধরা যাক তুমি সিঁড়ি দিয়ে ছাদে উঠছো, যে জায়গাটা দাঁড়িয়ে আছো স্পেসটা ছোট, সিঁড়িগুলো ছোট, তাই তো? ছাদ যখন উঠলে পুরো বাড়ির ছাদ, সে জায়গাটা বড়। তাহলে আরোহ অনুমান ঠিক এইরকম, মানে নিচ থেকে উপর উঠছো, ঠিক আছে? যারা গান করো তারাও বুঝতে পারবে আরোহ বিষয়টা কি। তুমি নিচের দিকে সা রে গাইছো, তখন যতটা দম লাগছে, আর উপর দিকে যতটা উঠবে তোমার দম আরও বেশি লাগবে, ঠিক আছে? সা টু সা যাও, আরও বেশি লাগবে। এই যে জিনিসটা হচ্ছে, ক্রমশ তোমার গলার ভলিউম বাড়ছে, দ্যাট ইজ আরোহ। এবার মানে আরোহ মানে উপর দিকে উঠছো, তাহলে সিদ্ধান্ত এই অনুমানে সব সময় ব্যাপকতর হবেই, মাথায় ঢুকিয়ে নাও। যেমন আমি যদি বলি রাম হয় সৎ, যদু হয় সৎ, মধু হয় সৎ, এই অনুমানে কিন্তু একাধিক আশ্রয় বাক্য লাগবে। তার ভিত্তিতে আমি লিখব সকল মানুষ হয় সৎ। এই যে দেখো আমি তিনটে আশ্রয় বাক্য বললাম, রাম হয় সৎ, যদু হয় সৎ, মধু হয় সৎ, প্রত্যেকটা একটা একটা মানুষের সততার কথা বলেছি। তার ভিত্তিতে সিদ্ধান্তে বললাম সমস্ত মানুষের সততার কথা, তিনজনের ভিত্তিতে বললাম সমস্ত মানুষের সততার কথা। এইটাই হচ্ছে আরোহ অনুমান। আরোহ অনুমানে কিন্তু সিদ্ধান্ত কখনোই অনিবার্যভাবে নিঃসৃত হবে না, যেটা অবরোহ অনুমানে ক্লাস 11-এ পড়েছ। অনিবার্য কথাটা কিন্তু লিখবে না, লিখলে কেটে দেওয়া হবে। তাহলে একাধিক আশ্রয় বাক্য লাগবে, সিদ্ধান্তে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হবে। এবার চলে আসি, সামান্য বচন মানে তো আমরা বুঝি, সবাইকে বোঝাই। সংশ্লেষক মানে কি? বিধেয় কোনো বচনের উদ্দেশ্য সম্বন্ধে যদি নতুন গুণকে সংযোজিত করে, উদ্দেশ্যে যা বলা হচ্ছে তার থেকে এক্সট্রা কোনো কোয়ালিটি বিধেয়তে বলা হয়, তাকে বলা হয় সংশ্লেষক বচন। দেখো সকল মানুষ হয় সৎ, মানুষের কিন্তু সততাটা এক্সট্রা কোয়ালিটি। মানুষের নিজস্ব কোয়ালিটি কি? বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি, অর্থাৎ সে বুদ্ধিমান এবং তার মধ্যে অ্যানিম্যালিটি যা কিছু থাকার কথা সেগুলো রয়েছে, জীববৃত্তি। কিন্তু সততা, দয়ালুতা, কৃপণতা, এইগুলো সবই মানুষের এক্সট্রা কোয়ালিটি। লোভী, হিংসা, সব এক্সট্রা ধর্ম। তাহলে এইগুলো যে বচনের মধ্যে দিয়ে প্রকাশ করব সেটা হচ্ছে সংশ্লেষক বচন। এবার আমাকে বলে দিয়েছে যে আরোহ অনুমানের সিদ্ধান্তটা সামান্য সংশ্লেষক বচন হবে। তাহলে আরোহ অনুমানের এখান থেকে আমি কিন্তু বৈশিষ্ট্য পেয়ে গেলাম। একাধিক আশ্রয় বাক্য লাগবে, সিদ্ধান্ত আশ্রয় বাক্যগুলো থেকে বড় হবে। প্রত্যেকটা আশ্রয় বাক্যের সাথে যদি আমি বিচার করি, ইন্ডিভিজুয়ালকে নিয়েছি রাম, শ্যাম, যদু, সিদ্ধান্তে গিয়ে বলছি সকল মানুষ, প্রত্যেকটার থেকে আশ্রয় বাক্য কিন্তু বড়। সিদ্ধান্তে কী করেছি? সিদ্ধান্তে কিন্তু সামান্য বচন এবং সংশ্লেষক বচন, সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করলাম। এই যে আরোহ অনুমানে আশ্রয় বাক্য থেকে তুমি সিদ্ধান্তে উপনীত হলে, তিনটে বচন দেখে আমি সিদ্ধান্তে সকল মানুষ হয় সৎ করে দিলাম। এই যে জাম্প মারলাম, ঝাঁপ মারলাম, এটাকে বলা হয় আরোহমূলক ঝাঁপ, ঠিক আছে? আরোহমূলক ঝাঁপটাও কিন্তু আরোহ অনুমানের বৈশিষ্ট্যের মধ্যেই পড়বে। অর্থাৎ কয়েকটি মাত্র আশ্রয় বাক্য দেখে সিদ্ধান্তে তুমি সামান্যীকরণ করছো। সামান্য বচন প্রতিষ্ঠা করা মানেই হচ্ছে সামান্যীকরণ করছো, সামান্যীকরণ করা। এটা আরোহ অনুমানের একটা বৈশিষ্ট্য। এবং সামান্যীকরণ করতে গেলেই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে আরোহমূলক ঝাঁপ মারতে হবে। ফলে এই প্রক্রিয়াটা আমি ডেফিনেশন যখনই বুঝতে পারলাম, তার থেকে বৈশিষ্ট্য ভেঙে ভেঙে লেখা যাবে। আবার বলছি সংজ্ঞাটা,
কয়েকটি মাত্র যে অনুমান, এটা অনুমানের শাখা, যে অনুমানে কয়েকটি বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত সামান্য সংশ্লেষক বচন উপনীত হই তাকে বলা হয় আরোহ অনুমান। বৈশিষ্ট্যও কিন্তু আমি পরপর বলে গেলাম। নেক্সট আসছি যে আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো আমি কিভাবে গ্রহণ করছি। আমি তো একাধিক আশ্রয় বাক্য নিচ্ছি। দুটো পদ্ধতিতে আরোহ অনুমানের আশ্রয় বাক্য গ্রহণ করা হয়। কীভাবে আরোহ অনুমানের আশ্রয় বাক্য গ্রহণ করা হয়? পর্যবেক্ষণের মধ্য দিয়ে, বা 2 নম্বর হচ্ছে পরীক্ষণের মধ্য দিয়ে। পর্যবেক্ষণ কি করে করা হয়? আমরা যখন কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো কিছু দেখি তাকে বলা হয় পর্যবেক্ষণ। তুমি রাস্তা দিয়ে হাঁটছো, চলছো, অনেক মানুষ যাচ্ছে, তার মধ্য দিয়ে যদি নিজে বাবাকে বা দিদিকে বা তোমার পরিচিত কোনো মানুষজনকে দেখে চিনতে পারো এবং ডেকে কথা বলো, দ্যাট ইজ পর্যবেক্ষণ। অনেক মানুষ যাচ্ছে, সেই ভিড়ে আমার বাবা মাও চলে গেল, কিংবা আমার দিদি চলে গেল, কিংবা পরিচিত মানুষজনকে আমি দেখলামই না, তার মানে তুমি পর্যবেক্ষণ করোনি। এই মানুষগুলোর ক্ষেত্রে পর্যবেক্ষণ হলো না। তুমি পাশ দিয়ে প্রচুর লোক বেরিয়ে গেছে, তুমি দেখোনি, পর্যবেক্ষণ হয়নি। তাহলে আমি যখন কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো কিছু দেখি, আমি রাস্তা দিয়ে দেখতে দেখতেও যাচ্ছি, হাঁটছি প্লাস দেখছি আমার পরিচিত কোনো মানুষজন আছে কিনা, ইট ইজ পর্যবেক্ষণ। পরীক্ষণ কি? যখন আমি পরীক্ষণ, কথাটাই বোঝা যাচ্ছে, পরীক্ষণাগারে বা গবেষণাগারে আমি যখন বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো কিছু পর্যবেক্ষণ করব, সেটা হচ্ছে পরীক্ষণ। তাহলে এই পর্যবেক্ষণ এবং পরীক্ষণ, এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকে গ্রহণ করা হয়। সেই জন্য আরোহ অনুমানের কিন্তু বস্তুগত ভিত্তি আছে। বাস্তব জগৎ থেকেই আশ্রয় বাক্যগুলো নিচ্ছি। কি পদ্ধতিতে? পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে। অবরোহ অনুমানে কিন্তু বস্তুগত ভিত্তি নেই, আমরা কিন্তু বাস্তব জগৎ থেকে নিই না, কিন্তু এখানে আরোহ অনুমানে বস্তুগত ভিত্তি আছে। এবার দেখব আরোহ অনুমানের আকারগত ভিত্তি আছে কিনা। আছে। আশ্রয় বাক্যগুলো যে গ্রহণ করা হলো, সেই আশ্রয় বাক্যগুলোর পেছনে 2 ধরনের নিয়ম আমরা লক্ষ্য করি। কি? 1, প্রকৃতির একরূপতা নীতি। 2, কার্যকারণ নিয়ম। এবার বলি, প্রকৃতির একরূপতা নীতি কি, কাকে বলে? প্রকৃতির একরূপতা নীতি হলো প্রকৃতি সম অবস্থায় সমরূপ আচরণ করে। অর্থাৎ প্রকৃতিতে একই অবস্থা সৃষ্টি হলে একই রকম প্রকৃতি ঘটনা ঘটাবে। যেমন প্রকৃতিতে যদি ভূমিকম্পের মতো অবস্থা সৃষ্টি হয়, সেটা কলকাতায় হলে কলকাতায় ভূমিকম্প হবে, সেটা আমেরিকায় হলে আমেরিকায় ভূমিকম্প হবে, সেটা দুবাইতে হলে দুবাইতেও ভূমিকম্প হবে। অর্থাৎ প্রকৃতিতে একই অবস্থায় একই রূপ প্রকৃতি আচরণ করে। আমরা বিশাল এক মহামারী পার করে এসেছি, সুতরাং আমরা কিন্তু এটাতে অভ্যস্ত, জানি প্রকৃতি তখন কিন্তু কোনো ছাড় দেয় না। এটাকেই বলা হয় প্রকৃতির একরূপতা নীতি। নেক্সট হচ্ছে কার্যকারণ নিয়ম। প্রত্যেকটা ঘটনার একটা সুনির্দিষ্ট কারণ থাকবে। একটা ঘটনার জন্য একটা কারণই থাকে, একটা ঘটনার জন্য কিন্তু অনেকগুলো কারণ থাকে না। একটা ঘটনার একটা সুনির্দিষ্ট কারণ থাকবে। এই দুটোই কিন্তু আশ্রয় বাক্যগুলো যখন আমরা কালেক্ট করছি তার ভিত্তিতে দেখা হয়। এখন অনেক সময় তোমরা বলতে পারো, আমরা কি সবসময় কার্যকারণ নিয়ম, প্রকৃতির একরূপতা নীতি এগুলো দেখে নিই? না, কার্যকারণ নিয়ম কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই না। একমাত্র গবেষণাগারে গিয়ে কার্যকারণ নিয়ম দেখা সম্ভব। আমরা যেগুলো বাস্তব জগৎ থেকে নিচ্ছি সেগুলো সবসময় কিন্তু আমরা কার্যকারণ নিয়ম দেখে নিতে পারি না, কিন্তু প্রকৃতির একরূপতা নীতি কিন্তু গ্রহণ করি অনেক সময়। তুমি 5-6টা ফেরিওয়ালাকে অসৎ দেখলে, তখনও কিন্তু তুমি বলো, আমরা আকচার বলে থাকি যে সকল ফেরিওয়ালা অসৎ। অর্থাৎ আমরা মনে করছি যে প্রকৃতিতে ফেরিওয়ালারা আসলেই হচ্ছে ফেরিওয়ালারা ঠকাবে, কোনোভাবে অসৎ উপায় অবলম্বন করবে। তাহলে প্রকৃতিতে আমি আমার পর্যবেক্ষণে
ফেরিওয়ালা যতগুলো দেখেছি, যে কটা আশ্রয় বাক্য নিলাম সেগুলোকে অসৎ দেখেছি। তাহলে এই যে দুটো নিয়মই কিন্তু আশ্রয় বাক্যের আকারগত ভিত্তি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আরোহণমান কিন্তু আকারগত দিক থেকেও লক্ষ্য রাখবে, আকারগত ভিত্তি যেহেতু তার রয়েছে এবং বস্তুগত ভিত্তিও রয়েছে, পর্যবেক্ষণ পরীক্ষণ। কোশ্চেন উল্টো দিক থেকেও আসতে পারে, আরোহণমানের বস্তুগত ভিত্তি কী কী বা কী, তখন লিখতে হবে পর্যবেক্ষণ পরীক্ষণ। পর্যবেক্ষণ কাকে বলে বলে দিলাম, পরীক্ষণ কাকে বলে বলে দিয়েছি। প্রশ্ন এভাবেও আসতে পারে, আরোহণমানের আকারগত ভিত্তি কী, সেখানেও বলে দিলাম আকারগত ভিত্তি কোনগুলো, প্রকৃতির এককতা নীতি, কার্যকারণ নিয়ম। নেক্সট পর্ব, নেক্সট ক্লাস। ধন্যবাদ।